ক্লাস 12-এর সিএলপিএ আমরা ল পাঠ করছিলাম। ল পাঠের থার্ড চ্যাপ্টারের থার্ড ইউনিট আমরা পড়ছি। থার্ড ইউনিটে দুটো টপিক নিয়ে আলোচনা করা আছে। এক হচ্ছে মেরিন ইন্স্যুরেন্স আর ফায়ার ইন্স্যুরেন্স। আগের ভিডিওয় আমরা নৌ বিমা বা মেরিন ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ল পার্টের ফায়ার ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করব, অর্থাৎ অগ্নি বিমা। খুবই ছোট একটা টপিক, তাই ফায়ার ইন্স্যুরেন্স আলোচনা করার পর আমরা অডিট পার্টের সেকেন্ড চ্যাপ্টার প্রসিডিওর অফ অডিট এই চ্যাপ্টারটা শুরু করব। তাই আজকে আমাদের দুটো টপিক, ল পার্টের ফায়ার ইন্স্যুরেন্স আর অডিট পার্টের প্রসিডিওর অফ অডিটের পার্ট 1। তো প্রথমে আমরা দেখে নেব অগ্নি বিমা কাকে বলে, ফায়ার ইন্স্যুরেন্স কাকে বলে। অগ্নি বিমা চুক্তি হচ্ছে এইরূপ চুক্তি যেখানে আগুনে পুড়ে দ্রব্য নষ্ট হলে বা ধ্বংস হলে ক্ষতিপূরণ করার প্রতিশ্রুতি থাকে। মানে অগ্নি বিমা অর্থাৎ কোনো জিনিস যদি আগুনে পুড়ে নষ্ট হয় বা ধ্বংস হয়, তার ক্ষতিপূরণ করার যে প্রতিশ্রুতি তাকে অগ্নি বিমা বলে। অগ্নিসংযোগের পিছনে বিমা গ্রহীতার কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা থাকবে না, এবং এই বিমার ক্ষেত্রে কি করতে হবে না, এই যে অগ্নিসংযোগ ঘটলে সেই অগ্নিসংযোগের পিছনে কিন্তু যে বিমা করেছে সেই বিমা গ্রহীতার কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা থাকবে না। অগ্নিসংযোগের প্রত্যক্ষ কারণে বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতি হলেই বিমা অর্থ দাবি করা যায়। অর্থাৎ যে কারণের জন্য চুক্তি করা হয়েছে সেই কারণে, একমাত্র সেই কারণেই যদি ক্ষতি হয়, অগ্নিসংযোগের মাধ্যমে যদি ক্ষতি হয়, তাহলেই কেবলমাত্র বিমাকৃত অর্থ পাওয়ার প্রতিশ্রুতি থাকে। আগুনের তাপে দ্রব্য ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু বিমার বিষয়বস্তুতে আগুন লাগেনি, অর্থাৎ যে বিষয়বস্তুর ওপর বিমাটা করা আছে, চুক্তিতে যে বিষয়বস্তুর উল্লেখ আছে সেই বিষয়বস্তুতে আগুন লাগেনি, তাহলে বিমার অর্থ দিতে বিমাকারী কিন্তু বাধ্য থাকবে না, যদি না ওই চুক্তিতে এই মর্মে কোনো কিছু উল্লেখ থাকে। যদি চুক্তিতে এই মর্মে উল্লেখ থাকে তাহলে দিতে বাধ্য থাকবে, তা না হলে বিমার বিষয়বস্তুতে আগুন না লাগলে অন্য কোনো জিনিসে যদি ক্ষতিগ্রস্ত হয় আগুনের মাধ্যমে, তাহলেও কিন্তু বিমাকারী অর্থ দিতে বাধ্য থাকবে না। তাহলে অগ্নি বিমার বিষয়বস্তুগুলো কি কি? বিদ্যুৎ, বজ্র, আলো, অগ্নি, এগুলো নয়। কিন্তু এদের দ্বারা কোনো জিনিস দগ্ধ হলে বা ক্ষতিগ্রস্ত হলে তা অগ্নিবিমার বিষয়বস্তু হতে পারে। অর্থাৎ বিদ্যুৎ, বজ্র, আলো, অগ্নি এগুলো কিন্তু অগ্নিবিমার বিষয়বস্তু নয়। এগুলোর দ্বারা যে জিনিস ক্ষতিগ্রস্ত হয় বা দগ্ধ হয় সেই জিনিসগুলো হচ্ছে অগ্নিবিমার বিষয়বস্তু। তাহলে অগ্নিবিমা কাকে বলে আমরা দেখে নিলাম। এরপর দেখব অগ্নিবিমার বৈশিষ্ট্য। অগ্নিবিমার বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথম বলছে ক্ষতিপূরণের চুক্তি। অগ্নিবিমা হচ্ছে একটি ক্ষতিপূরণের চুক্তি। আগুন লাগার কারণে বিমাগ্রহীতার প্রকৃত যে ক্ষতি হয়, বিমাপত্রের ফলে সেই ক্ষতি বিমাকারী প্রদান করতে বাধ্য থাকেন। অবশ্য ক্ষতিপূরণের অর্থ কখনোই কিন্তু বেশি হবে না, অর্থাৎ যে জিনিসটা ক্ষতি হয়েছে সেই জিনিসের থেকে কখনোই ক্ষতিপূরণের অর্থ বেশি হবে না। নাম্বার 2 পয়েন্টস, পরম বিশ্বাসের চুক্তি। অগ্নিবিমা চুক্তিতে বিমাগ্রহীতার আইনগত কর্তব্য হচ্ছে বিমার বিষয়বস্তু সংক্রান্ত যাবতীয় তথ্য বিমাকারীকে জানানো। এই সকল তথ্য অবশ্যই সত্য এবং বিস্তারিত হতে হবে। যদি কোনো কিছু গোপন করে বা মিথ্যা তথ্য দিয়ে কোনো চুক্তি করা হয়, সেই চুক্তির জন্য কিন্তু বিমাকারী দায়ী থাকে না, নইলে চুক্তিটি বিমাকারীর ইচ্ছা অনুসারে বাতিলযোগ্য চুক্তি হিসেবেও গণ্য হতে পারবে। নাম্বার 3, মেয়াদকাল।
অগ্নিবীমা চুক্তি কোনো নির্দিষ্ট স্থাবর বা অস্থাবর সম্পত্তির ওপর একটা নির্দিষ্ট সময়ের জন্য করা হয়ে থাকে। অগ্নিবীমা চুক্তি সাধারণত 1 বছরের জন্য বলবৎ হয়, তাই প্রতি বছর এই চুক্তির রিনিউয়াল করতে হয়, অর্থাৎ পুনর্নবীকরণ করতে হয়। নাম্বার 4, বীমাযোগ্য স্বার্থ। বীমার বিষয়বস্তুতে বীমাগ্রহীতার বীমাযোগ্য স্বার্থ কিন্তু অবশ্যই থাকতে হবে। অগ্নিবীমার ক্ষেত্রে এই স্বার্থের অস্তিত্ব চুক্তি সম্পাদনের সময় এবং বীমা অর্থ দাবি করার সময় থাকতে হবে, অর্থাৎ দুটো ক্ষেত্রে, ও চুক্তি সম্পাদনের সময় এবং বীমার অর্থ দাবি করার সময় থাকতে হবে। নাম্বার 5, আগুন লাগার প্রত্যক্ষ কারণে সম্পত্তির ক্ষতি। সম্পত্তি ক্ষতির প্রত্যক্ষ কারণ যদি আগুন হয়ে থাকে তাহলে অগ্নিবীমাকৃত ক্ষতিপূরণ আদায় করা হয়। তাই সূর্যের প্রখর তাপে সম্পত্তি নষ্ট হলে ক্ষতিপূরণ দাবি করা যাবে না। বীমাকৃত বিষয়বস্তু আগুনে পুড়ে নষ্ট না হয়ে যদি আগুন লাগার দরুন উদ্ভূত তাপে নষ্ট হয়, অর্থাৎ অন্য কোথাও আগুন লেগেছে, সেই তাপে বীমাকৃত বিষয়বস্তুটা নষ্ট হয়ে গেছে, তাহলে সম্পত্তির ক্ষতি আগুনের প্রত্যক্ষ কারণে হয়েছে বলে গণ্য হবে এবং বীমা অর্থ দাবি করা যাবে। আর লাস্ট পয়েন্ট, ক্ষতির ভাগ। এই একই সম্পত্তির একের অধিক অগ্নিবীমা থাকলে বীমাকারীগণ আনুপাতিক হারে ভাগ করে ক্ষতির ভার বহন করে। বীমার পরিমাণের অনুপাতে ক্ষতির ভাগ হয়। যদি একজন বীমাকারী বেশি দেয় তাহলে অপর বীমাকারীগণের নিকট থেকে তা ফেরত পেতে বাধ্য থাকবে, অর্থাৎ যা বীমার অর্থ পাওয়ার কথা সেইটাই পাবে। যদি একই জিনিসের ওপর একাধিক বীমা করা থাকে তাহলে প্রত্যেক বীমাকারীগণ একটা আনুপাতিক হারে সেই ক্ষতিটা ভাগ করে নেয়। তাহলে এগুলো হচ্ছে অগ্নিবীমার বৈশিষ্ট্য। নাম্বার 7, সংবাদ। অগ্নিবীমাপত্রে সাধারণত শর্ত থাকে যে আগুন লাগলে যত শীঘ্র সম্ভব বীমাকারীকে খবর দিতে হবে, যাতে বীমাকারী বাকি সম্পত্তি উদ্ধার করতে পারে, অর্থাৎ তারা এসে যাতে পুরোটা ক্ষতি হওয়া থেকে বাঁচাতে পারে, অর্থাৎ যতটুকু ক্ষতি না হয়েছে তখনও পর্যন্ত সেই সম্পত্তিটা যাতে বাঁচাতে পারে তার জন্য বীমাকারীকে দ্রুত সংবাদ দিতে হবে। আর লাস্ট পয়েন্ট, প্রতিস্থাপনের অধিকার। বীমাকারীর প্রতিস্থাপনের অধিকার আছে, অর্থাৎ ক্ষতিপূরণের পর ক্ষতিগ্রস্ত সম্পত্তির যা অবশিষ্ট থাকে তা বীমাকারীর প্রাপ্য। সম্পত্তি সম্পূর্ণ ধ্বংস বা অব্যবহার্য হলেই এই নীতি প্রযোজ্য। আংশিক ক্ষতির ক্ষেত্রে কিন্তু এই নীতি প্রযোজ্য নয়। অর্থাৎ পুরো টাকা যদি ক্ষতিপূরণ দিয়ে দেয় বীমাকারী, তারপর যদি কোনো জিনিস উদ্ধার করা সম্ভব হয় তাহলে কিন্তু সেই সম্পত্তিটি বীমাকারীর হয়ে যাবে, তার উপর বীমাগ্রহীতার কোনো অধিকার থাকবে না। তাহলে এইগুলো হচ্ছে অগ্নিবীমার বৈশিষ্ট্য। এবার আমরা দেখব বিভিন্ন প্রকারের অগ্নিবীমা বা অগ্নিবীমার প্রকারভেদ। আমরা এক এক করে দেখে নিই। প্রথমে বলছে নির্দিষ্ট অগ্নিবীমা, স্পেসিফিক পলিসি। এ ধরনের বীমাপত্রে বীমার অর্থের পরিমাণ সম্পত্তির মূল্যের থেকে কম হয়, অর্থাৎ সম্পত্তির যা মূল্য বীমার অর্থ তার থেকে কম। সম্পত্তির ক্ষতি হলে বীমাকারী শুধুমাত্র প্রকৃত ক্ষতির হিসাব করে বীমার অর্থ প্রদান করে এবং এই অর্থ বীমাকৃত অর্থের বেশি হয় না। সুতরাং 10,000 টাকা সম্পত্তির জন্য 5,000 টাকা অগ্নিবীমা করা হলে এবং ক্ষতির পরিমাণ যদি 2,000 টাকা হয়, সেক্ষেত্রে বীমাগ্রহীতা 2,000 টাকাই ক্ষতিপূরণ পাবে, অর্থাৎ যতটুকু ক্ষতি হয়েছে ততটুকুই ক্ষতিপূরণ পাবে। তাহলে এটা হচ্ছে নির্দিষ্ট অগ্নিবীমা। নাম্বার 2, লাভহানি বীমাপত্র। এটা কি বলছে? অনেক সময় ব্যক্তি সম্পত্তির অগ্নিকাণ্ডে ক্ষতির জন্য ক্ষতিপূরণ পাওয়া ছাড়াও অগ্নিকাণ্ডের জন্য ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার দরুন ব্যবসার লাভ থেকে বঞ্চিত হবেন বলে সেই ক্ষতির হাত থেকেও অব্যাহত পাওয়ার জন্য সংশ্লিষ্ট অগ্নিবীমা চুক্তি করে থাকে। এইরূপ বীমা চুক্তিকে লাভহানি বীমাপত্র বলে। অর্থাৎ যদি অগ্নিকাণ্ডে ক্ষতি হয় সেই ক্ষতিপূরণ তো পাবেই, সেই ক্ষতিপূরণের জন্য তো বীমা করা হচ্ছেই, তাছাড়া এই ক্ষতির জন্য যে ব্যবসা তার বন্ধ হয়ে যেতে পারে,
তাহলে তার ফলে তার তো একটা প্রফিট বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে সেই প্রফিট না পাওয়ার জন্য, সেই প্রফিট থেকে বঞ্চিত হবেন মনে করে তিনি ক্ষতির হাত থেকে অব্যাহতি পাওয়ার জন্য বিমা চুক্তি করেন। এই বিমা চুক্তিকে বলা হয় লাভহানি বিমাপত্র। নাম্বার 3, প্রতিস্থাপনের বিমা চুক্তি। ক্ষতিপূরণ হিসাবে যে অগ্নিবীমা চুক্তিতে বিমাকারী বিমাকৃত অর্থ প্রদান না করে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সম্পত্তি প্রতিস্থাপনের প্রতিশ্রুতি দেন, অর্থাৎ অর্থ প্রদান করবে না কিন্তু ক্ষতিগ্রস্ত সম্পত্তি প্রতিস্থাপন করে দেবেন, এই রকম প্রতিশ্রুতি দিয়ে যে চুক্তি করা হয় তাকে প্রতিস্থাপনের চুক্তি বলা হয়। নাম্বার 4, অনির্দিষ্ট বিমাপত্র। বিভিন্ন স্থানে অবস্থিত সম্পত্তি বা এক জায়গায় অবস্থিত বিভিন্ন ধরনের সম্পত্তির জন্য যখন অগ্নি বিমাপত্র একই বিমাপত্র অন্তর্ভুক্ত থাকলে সেই বিমাপত্র নির্দিষ্ট বিমাপত্র হিসেবে পরিচিত হয়। তাহলে কি বলছে, বিভিন্ন স্থানে অবস্থিত সম্পত্তি বা এক জায়গায় অবস্থিত বিভিন্ন ধরনের সম্পত্তির জন্য অগ্নি বিমা করা হলে তাকে অনির্দিষ্ট বিমাপত্র বলে। নেক্সট বলছে গড়পর্তা বিমাপত্র। গড়পর্তা শর্ত সম্বলিত বিমাপত্র বলতে বোঝায় সেই বিমাপত্র যেখানে বিমাকৃত সম্পত্তির মূল্য বিমা মূল্যের থেকে অধিক হয় এবং বিমাগ্রহীতা নিজ সম্পত্তির বিমাকারী হিসেবে গণ্য হন। বিমাগ্রহীতা সম্পত্তির প্রকৃত মূল্য এবং বিমা মূল্যের পার্থক্যের ঝুঁকি নিজে বহন করেন। এইরূপ চুক্তিতে বিমাকারী এবং বিমাগ্রহীতা নিজেদের ঝুঁকির সমানুপাতিক হারে বিমাকৃত সম্পত্তির ক্ষতির জন্য দায়বদ্ধ থাকেন। তাহলে এই ধরনের বিমাপত্রকে গড়পর্তা বিমাপত্র বলে। এই গড়পর্তা বিমাপত্রটা কিন্তু প্রায় 1 মার্কসের কোশ্চেনে আসতে পারে, আসে। এরপরে কি বলছে, মূল্য নির্ণীত বিমাপত্র। এটা কি বলছে, এরূপ বিমা চুক্তিতে সম্পত্তির মূল্য নির্ধারণ না করে বিমাকৃত অর্থ প্রদান করতে দায়বদ্ধ থাকেন বিমাকারী। মানে সম্পত্তির মূল্য নির্ধারণই করলেন না কিন্তু তা সত্ত্বেও বিমাকৃত অর্থ প্রদান করতে বাধ্য থাকেন। অগ্নিতে বিমাকৃত সম্পত্তির ক্ষতির পরিমাণ যা হোক না কেন এইরূপ বিমাপত্রে বিমাকারী প্রতিশ্রুতি দেন যে ক্ষতির পরিমাণ যাই হোক একটা নির্দিষ্ট অর্থ বিমাকারীকে দেবেন। এইরূপ বিমা চুক্তিকে ক্ষতিপূরণের চুক্তি বলা যায় না, যেহেতু বিমাগ্রহীতার প্রকৃত ক্ষতির অর্থ প্রদানের শর্ত থাকে না। এছাড়া ক্ষতিপূরণের চুক্তির অন্তর্নিহিত মর্ম হচ্ছে চুক্তিবদ্ধ কোনো পক্ষই প্রকৃত ক্ষতি অপেক্ষা বেশি অর্থ দাবি করে লাভবান হতে পারেন না, বরঞ্চ একে ঘটনা সাপেক্ষ চুক্তি বলা যেতে পারে। অর্থাৎ যে পরিমাণই ক্ষতি হোক না কেন চুক্তি যে করা থাকবে যতটা অর্থ ততটা অর্থই তাকে দেওয়া হবে, সেটাই বলা হচ্ছে মূল্য নির্ণীত বিমাপত্র। আর লাস্টেরটা কি বলছে, সংযুক্ত বিমাপত্র। একই বিমাপত্রে যখন বিভিন্ন কারণে সম্পত্তি ক্ষতির জন্য ক্ষতিপূরণের শর্ত থাকে তাকে সংযুক্ত বিমাপত্র বলে। যেমন চুরি, দাঙ্গা, অগ্নি ইত্যাদি কারণে ক্ষতিপূরণের জন্য একটি বিমা চুক্তি করা হয়েছে, একে মিলিত বিমাপত্র বলা হয়ে থাকে। তাহলে এইগুলো হচ্ছে অগ্নি বিমার প্রকারভেদ। আমরা অগ্নি বিমা থেকে এই 3টে টপিকই পড়লাম, অগ্নি বিমার সংজ্ঞা, তার বৈশিষ্ট্য এবং প্রকারভেদ। প্রকারভেদগুলো অন্যান্য প্রকারভেদের মতনই কিন্তু পুরোটা একসাথে নাও আসতে পারে, যে কোনো একটা 1 মার্কসের কোশ্চেনে বা যে কোনো 2 বা 3টে নিয়ে একটা 4 মার্কসের কোশ্চেন দিতে পারে। তাই প্রত্যেকটা অগ্নিবীমা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তাহলে ল পার্টের 3rd চ্যাপ্টারের 3টে ইউনিটই আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা অডিট পার্টে চলে যাব। অডিট পার্টের 1st চ্যাপ্টার আর 3rd চ্যাপ্টার আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। অডিট পার্টের আর একটাই চ্যাপ্টার বাকি আছে, 2nd চ্যাপ্টার, প্রসিডিওর অফ অডিট। তাই এই চ্যাপ্টারটা আমরা এবার শুরু করব। প্রসিডিওর অফ অডিট মানে নিরীক্ষার পদ্ধতি।
কোনো একটা প্রতিষ্ঠানে নিরীক্ষার কাজ শুরু করার আগে নিরীক্ষককে সেই প্রতিষ্ঠানটা সম্বন্ধে খোঁজ নিতে হয়। অর্থাৎ প্রতিষ্ঠানটার হিসাব পরীক্ষার ধরন বা প্রকৃতি সম্পর্কে জানতে হয়, তার নিরীক্ষা পরিকল্পনা করতে হয়, একটা স্মারকলিপি বা কর্মসূচি তৈরি করার দরকার হয়, এবং নিরীক্ষা চলাকালীন যদি কোনো সমস্যা হয় তার জন্য যে নোট বই, বিভিন্ন নথিপত্র সংরক্ষণের উদ্দেশ্যে ফাইল রাখার প্রয়োজন হয়। নিরীক্ষার বিভিন্ন পদ্ধতি বা কৌশল, যেমন নিয়মমাফিক নিরীক্ষা, নমুনা নিরীক্ষা, সেগুলো তো ইত্যাদি কোন কোন পরিস্থিতিতে উপযুক্ত সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয়। অর্থাৎ নিরীক্ষার কাজ শুরু করার আগে অডিটরের কিন্তু বেশ কয়েকটা কাজ থাকে, কিছু প্রস্তুতিমূলক কাজকর্ম তাকে করতে হয়। তো এই চ্যাপ্টারে আমরা ফার্স্ট আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিরীক্ষার কাজ শুরুর আগে প্রস্তুতিমূলক ব্যবস্থা। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে গিয়ে কোনো নিরীক্ষক নিরীক্ষার কাজ শুরু করার আগে তাকে কি কি প্রস্তুতিমূলক ব্যবস্থা নিতে হয়। এখানে আমরা একটা ওভারঅল পড়ব যে নিরীক্ষার কাজ শুরুর আগে কি কি প্রস্তুতিমূলক ব্যবস্থা, আর তিনটে আলাদা আলাদা আছে। প্রথমে বলছি একমালিকি কারবারের ক্ষেত্রে, দ্বিতীয় হচ্ছে অংশীদারি কারবারের ক্ষেত্রে, আর থার্ড হচ্ছে কোম্পানির ক্ষেত্রে। তো এই তিনটে প্রশ্ন আমরা দেখব, কিন্তু এই একমালিকি কারবারের নিরীক্ষার কাজ শুরুর আগে প্রস্তুতিমূলক ব্যবস্থাটা ওভারঅল নিরীক্ষার কাজ শুরুর আগে প্রস্তুতিমূলক ব্যবস্থার সাথে অনেকটা সমান, সেম। তাই এই দুটো কোশ্চেনের পয়েন্টসগুলো বা কোশ্চেনটা আমরা একসাথে আলোচনা করে নেব। তারপরে আমরা অংশীদারি কারবার আর একমালিকি কারবারটা, এই অংশীদারি কারবার আর কোম্পানির ক্ষেত্রে আলাদা করে কোশ্চেন হিসেবে পড়ব। তাহলে আমরা দেখে নিই। প্রথম পয়েন্টস বলছে নিয়োগপত্র সংগ্রহ। নিরীক্ষককে প্রথমেই নিয়োগকর্তার কাছ থেকে নিয়োগপত্র মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার সংগ্রহ করতে হয়, এবং সেটি আইন সিদ্ধ কিনা, অর্থাৎ নিয়োগপত্র নিয়োগ সংক্রান্ত গৃহীত সিদ্ধান্ত পরীক্ষা করে নিতে হবে। যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রে নিরীক্ষক নিয়োগের ব্যাপারে কোম্পানি আইনের বিভিন্ন নির্দেশ মানা হয়েছে কিনা, বা অবিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিয়োগপত্রে তার কাজের প্রকৃতি পরিধি সুস্পষ্ট উল্লেখ আছে কিনা সেই ব্যাপারে দেখে নিতে হবে। অর্থাৎ প্রথম অডিটরকে দেখে নিতে হবে তার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আইন সিদ্ধ কিনা। নেক্সট নাম্বার 2, পূর্ববর্তী নিরীক্ষককে পুনর্নিয়োগ না করার কারণ অনুসন্ধান। অর্থাৎ আমরা প্রথমেই পড়েছিলাম যে একজন অডিটরকে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য অ্যাপয়েন্ট করা হয়। সেম অডিটরকে পরের বছরের জন্য আবার অ্যাপয়েন্ট করা যেতে পারে, কিন্তু তাকে আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে অ্যাপয়েন্ট করতে হয়। তো সেক্ষেত্রে যদি নিরীক্ষক চেঞ্জ হয় তাহলে নিয়োগপত্র গ্রহণ করার আগে বর্তমান নিরীক্ষককে আগে নিরীক্ষকের পুনর্নিয়োগ না হওয়ার কারণ সম্পর্কে ভালোভাবে অবগত হতে হবে। তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নাকি নিয়োগপত্র গ্রহণে তার ব্যক্তিগত বা পেশাগত বাধা আছে সেই বিষয়ে তার কাছ থেকে পরিষ্কারভাবে জানতে হবে। নাম্বার 3, নিয়োগে সম্মতি দান। যদি সব নিয়োগপত্র আইনসিদ্ধ থাকে তাহলে অডিটর এবার নিয়োগে সম্মতি দেবে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটারটা অ্যাকসেপ্ট করবে। সেক্ষেত্রে যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রে নিয়োগপত্র পাওয়ার 30 দিনের মধ্যে কোম্পানির নিবন্ধককে মানে রেজিস্ট্রার অফ কোম্পানিকে জানিয়ে দিতে হবে তিনি নিরীক্ষক রূপে কাজ করতে আগ্রহী। এবং একজন অডিটর কিন্তু একসাথে 20টার বেশি কোম্পানি নিরীক্ষক হতে পারেন না, তাই সেটাও তাকে জানাতে হবে। এই কোয়েশ্চেন দুটো কিন্তু 1 মার্কসের কোশ্চেনে বা এমসিকিউর জন্য খুবই আসে, যে যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রে নিয়োগপত্র পাওয়ার কতদিনের মধ্যে এবং কাকে জানাতে হবে যে তিনি নিরীক্ষক রূপে কাজ করতে আগ্রহী, আর বর্তমানে একজন নিরীক্ষক কতগুলি কোম্পানির বেশি কোম্পানির নিরীক্ষক হিসেবে কাজ করতে পারেন না। তাহলে এই দুটো কোশ্চেন কিন্তু ভালো করে মনে রাখবে এমসিকিউ বা 1 মার্কসের কোশ্চেনের জন্য। নাম্বার 4 পয়েন্টস কি বলছে, নিরীক্ষা কাজের প্রকৃতি ও পরিধি।
অর্থাৎ বিধিবদ্ধ নিরীক্ষার ক্ষেত্রে হিসাব পরীক্ষা সংক্রান্ত কাজের প্রকৃতি ও পরিধি সংশ্লিষ্ট আইনের বিধান অনুযায়ী স্থিরীকৃত, কিন্তু অবিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিয়োগপত্রে উল্লিখিত শর্ত দেখে নিরীক্ষককে তাকে কী কাজ করতে হবে অর্থাৎ তার কাজের প্রকৃতি বা পরিধি সম্বন্ধে ধারণা করে নিতে হবে। অর্থাৎ বিধিবদ্ধ সংস্থা তার আইন অনুযায়ী অডিট করবে, আইনে বলাই আছে, কিন্তু অবিধিবদ্ধ সংস্থার ক্ষেত্রে আইন অনুযায়ী কোনো কিছু বলা নেই, তাই সেক্ষেত্রে ওই নিয়োগপত্রে উল্লিখিত শর্ত দেখেই তাকে ধারণা করে নিতে হবে। নেক্সট কি, প্রতিষ্ঠানের প্রকৃতি ও বৈশিষ্ট্য, অর্থাৎ যে প্রতিষ্ঠানের জন্য তিনি অডিটর হিসেবে যোগ দেবেন সেই প্রতিষ্ঠানের প্রকৃতি ও বৈশিষ্ট্য কী, তাকে কী ধরনের কাজকর্ম করতে হবে, যেমন বাড়িঘর তৈরি সংক্রান্ত পণ্য বিক্রয়কারী কারবার আর পরিবহনের কাজে নিযুক্ত কারবারের প্রকৃতি বা সমস্যা এক নয়। অর্থাৎ যে প্রতিষ্ঠানটি তিনি নিরীক্ষা করবেন সেই প্রতিষ্ঠানের প্রকৃতি বা পরিধি কী হবে বা বৈশিষ্ট্যগুলো কী কী সেটা আগে থেকে জেনে নিতে হবে। নেক্সট বলছে দলিলপত্র পর্যালোচনা, অর্থাৎ হিসাব পরীক্ষা করতে যে সমস্ত দলিলপত্র পরিচালন সংক্রান্ত যেসব গুরুত্বপূর্ণ দলিল থাকে, যেমন কোম্পানির ক্ষেত্রে স্মারকলিপি, পরিমেল নিয়মাবলী, তারপর অংশীদারি কারবারের ক্ষেত্রে অংশীদারি চুক্তিপত্র, সেগুলো ভালো করে পরীক্ষা করা দরকার। নাম্বার 7, হিসাব বইয়ের তালিকা সংগ্রহ, সেই প্রতিষ্ঠানটি কী কী হিসাব বই প্রস্তুত করে, সেগুলো কী কী হিসাব বই রাখে সেইগুলো কিন্তু পূর্ণ তালিকা আদায় করতে হবে। পাশাপাশি যেসব কর্মচারী ওই সমস্ত বই বা বিবরণী লেখার দায়িত্ব নিয়ে দেওয়া হয়েছে তাদের নাম ও কাজের পরিধি সম্পর্কেও কিন্তু একটা তালিকা সংগ্রহ করতে হবে, এবং দরকার পড়লে উচ্চপদস্থ কর্মচারীদের নাম আর নমুনা সই জোগাড় করতে হবে। কারণ অডিট করতে করতে যদি কোনো বইয়ের ক্ষেত্রে কোনো হিসাব বইয়ে কোনো অসুবিধা দেখা দেয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির সাথেই তাকে কথা বলতে হবে, তাই তাকে আগে থেকে জেনে নিতে হবে যে ওই বইটা কোন হিসাবরক্ষক রেখেছে। এরপরে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও নিবারক ব্যবস্থা পরীক্ষা, এটা আমি আগেও অনেকবার বলেছি যে অডিটরকে আগে জেনে নিতে হবে যে ওই প্রতিষ্ঠানটার অভ্যন্তরীণ নিয়ন্ত্রক ও নিবারক ব্যবস্থা চালু আছে কিনা, এবং চালু থাকলেও সেটা কতটা কার্যকরী। এরপর বলছে চূড়ান্ত হিসাব ও নিরীক্ষকের প্রতিবেদন যাচাই, মানে পুরনো প্রতিষ্ঠানের হিসাব পরীক্ষা যদি সে করতে চায় তাহলে আগের বছরের যে ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করা হয়েছিল সেখানের লাভ ক্ষতি হিসাব এবং ব্যালেন্স শিট এবং নিরীক্ষকের প্রতিবেদন অর্থাৎ আগের অডিটর যে রিপোর্ট দিয়ে গেছেন সেটা ভালো করে পর্যালোচনা করা দরকার। আগের নিরীক্ষকের মন্তব্য ও পরামর্শ বর্তমান নিরীক্ষকের কিন্তু কাজে অনেকটা সাহায্য করে। নেক্সট নাম্বার 11, নিরীক্ষা কর্মসূচি প্রণয়ন, আগে সব কিছু দেখে নেওয়ার পর হিসাব সংক্রান্ত বিষয় তার আগে একটা পয়েন্ট আছে, নাম্বার 10, হিসাব সংক্রান্ত বিষয় প্রস্তুত রাখার অনুরোধ, বিভিন্ন হিসাব বইতে কাজ কমপ্লিট করে রাখার জন্য কোম্পানিকে বা প্রতিষ্ঠানটিকে অনুরোধ জানাবে। অর্থাৎ হিসাবে যোগফল, জেড টানা, রেয়া মিল মানে ট্রায়াল ব্যালেন্স, প্রফিট অ্যান্ড লস সমস্ত কিছু, এবং ভাউচারগুলো পরপর ডেট অনুযায়ী সাজিয়ে রাখা, দেনাদার বা পাওনাদার বা কুঋণের যে তালিকা সেগুলো ঠিক করা প্রভৃতির জন্য যদি কোনো আউটস্ট্যান্ডিং আয় বা ব্যয় থাকে তাহলে তার তালিকা তৈরি করা, এই পুরো কাজটা কমপ্লিট করে রাখার জন্য নিরীক্ষক প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে লিখিতভাবে অনুরোধ করবে। নাম্বার 12, নিরীক্ষা কর্মসূচি প্রণয়ন, এই উপরের যে পদক্ষেপগুলো সেগুলো গ্রহণ করার পর ফাইনালি নিরীক্ষককে পরিস্থিতি বিবেচনা করে একটা সুচিন্তিত ও কার্যকর নিরীক্ষা কর্মসূচি তৈরি করতে হবে। অর্থাৎ এই কর্মসূচির মাধ্যমে তিনি সহকারীদের মধ্যে যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী কাজ ভাগ করে দেবেন, এবং পাশাপাশি নিরীক্ষার কাজ কখন শুরু করা হবে সেই বিষয়েও তিনি নিয়োগকর্তাকে জানিয়ে দেবেন। অর্থাৎ উপরের বিষয়গুলো পর্যালোচনা করার পর তাকে একটা নিরীক্ষা কর্মসূচি প্রণয়ন করতে হবে, যে কোন কাজ কখন করবে, কোন কাজের দায়িত্ব কাকে দেবে সেগুলো আগে থেকে ঠিক করে রাখতে হবে। আর লাস্ট
নিরীক্ষার নোট বই ও ফাইলের ব্যবস্থা। হিসাব পরীক্ষা করার সময় যেসব সমস্যা সৃষ্টি হতে পারে সেগুলি লিখে রাখার জন্য একটি নোট বই এবং নিরীক্ষা সংক্রান্ত যাবতীয় নথিপত্র সংরক্ষণের জন্য বিভিন্ন ফাইলের ব্যবস্থা কিন্তু তাকে আগে থেকেই করে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে ওভারঅল একটা নিরীক্ষা শুরু করার আগে প্রস্তুতিমূলক ব্যবস্থা। আমরা এক মালিকি কারবার বললেও জেনারেলি এই পয়েন্টসগুলোই লিখে থাকি। এরপরে দেখো আছে অংশীদারি কারবারের নিরীক্ষার কাজ শুরু করার আগে প্রস্তুতিমূলক ব্যবস্থা। পয়েন্টসগুলো আমার মোটামুটি সেমই। দেখো, প্রথমে নিয়োগপত্র সংগ্রহ করতে হবে, তারপর কারবারের প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে একটা ধারণা করতে হবে, এগুলো সেম। যে দুটো আলাদা পয়েন্টস এখানে অবশ্যই লিখতে হবে সেটা হচ্ছে নাম্বার 3-তে লিখবে অংশীদারি চুক্তিপত্র পরীক্ষা। মানে অংশীদারি কারবারের ক্ষেত্রে একটা চুক্তিপত্র থাকে, একটা পার্টনারশিপ ডিড থাকে, সেই চুক্তিপত্রটা অডিটরকে পরীক্ষা করে নিতে হবে। তারপর সেই প্রতিলিপি বা বিবৃতি দেখে অংশীদারদের অধিকার, ক্ষমতা, কর্তব্য, কারবারের হিসাব নিকাশ পদ্ধতি, নতুন অংশীদার গ্রহণ বা পুরনো অংশীদারদের অবসর ইত্যাদি সম্পর্কে অবশ্যই আগে থেকে জেনে রাখতে হবে। আর নাম্বার 4, অংশীদারদের সম্পর্কে তথ্য জোগাড়। অর্থাৎ ওই প্রতিলিপি বা বিবৃতি থেকে, মানে পার্টনারশিপ ডিড থেকে অংশীদারদের কোন অংশীদার কতটা ক্যাপিটাল ইনভেস্ট করেছে, কারবার থেকে টাকা তুলছে কতটা, বা মূলধন বা ঋণের ওপর সুদ, বেতন বা কমিশন, লাভ ক্ষতি বন্টনের অনুপাত ইত্যাদি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে। চুক্তিপত্রে যদি এসব বিষয়ের কোনো উল্লেখ না থাকে তাহলে নিরীক্ষককে ভারতীয় অংশীদারি আইনের 13 নম্বর ধারার বিধান অনুসারে ওই সব বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে নাম্বার 3 আর নাম্বার 4টা অংশীদারি কারবারের ক্ষেত্রে এক্সট্রা। তারপর 5 থেকে 10 দেখো সেম, হিসাব বইয়ের পূর্ণাঙ্গ তালিকা সংগ্রহ, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও নিবারক ব্যবস্থার কার্যকারিতা অনুসন্ধান, পূর্ববর্তী বছরের চূড়ান্ত হিসাব ও নিরীক্ষকের প্রতিবেদন পর্যালোচনা, হিসাব সংক্রান্ত সমস্ত বিষয় প্রস্তুত রাখার অনুরোধ, নিরীক্ষার কর্মসূচি প্রণয়ন, নিরীক্ষার নোট বই ও ফাইলের ব্যবস্থা। তাহলে আগেরগুলোর সাথে, মানে ওভারঅল বা এক মালিকির সাথে অংশীদারি কারবারের বাকি পয়েন্টসগুলো সেম হলেও এই দুটো পয়েন্টস 3 আর 4 কিন্তু অংশীদারি কারবারের ক্ষেত্রে অবশ্যই উল্লেখ করতে হবে। এরপর যদি বলে কোম্পানির নিরীক্ষার কাজ শুরুর আগে প্রস্তুতিমূলক ব্যবস্থা, এক্ষেত্রে কোম্পানির অডিট মানে পুরোটাই কিন্তু আইন রিলেটেড, অর্থাৎ কোম্পানি আইন অনুযায়ী অডিটের কাজ করতে হয়। তো সেক্ষেত্রে পয়েন্টসগুলো এক হলেও আমরা পয়েন্টসের ভিতরে ডেসক্রিপশন কিছু কিছু ক্ষেত্রে কিছু আলাদা পাবো। তো এখানে আমরা সেটা আলোচনা করে নিই। প্রথম যখন আমরা দেখব যে অ্যাপয়েন্টমেন্ট লেটারের বৈধতা যাচাই, নিয়োগপত্রের বৈধতা যাচাই, সেক্ষেত্রে কোম্পানির নিরীক্ষা করার জন্য 2017 সালের কোম্পানি আইনের 139-এর 1 ধারার বিধান ও পরিমেল নিয়মাবলীতে নিরীক্ষক নিয়োগ সংক্রান্ত ধারাগুলো মেনে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে কিনা সেটা অবশ্যই একজন অডিটরকে জেনে নিতে হবে। নাম্বার 2 সেম, পূর্ববর্তী নিরীক্ষককে পুনর্নিয়োগ না করার কারণ অনুসন্ধান, অর্থাৎ আগের মতনই সেম। নাম্বার 3 নিয়োগ স্বীকার, যখন নিরীক্ষক অ্যাপয়েন্টমেন্ট লেটারে অ্যাকসেপ্ট করবে তখন নিয়োগপত্র পাওয়ার 30 দিনের মধ্যে কোম্পানির নিবন্ধককে জানাতে হবে, যেটা আমরা প্রথমেই পড়েছি। নাম্বার 4 গুরুত্বপূর্ণ দলিল পরীক্ষা। অডিটের ক্ষেত্রে, কোম্পানি অডিটের ক্ষেত্রে কোম্পানির যে সমস্ত গুরুত্বপূর্ণ দলিলগুলো থাকে সেগুলো স্মারকলিপি, পরিমেল নিয়মাবলী, বিবরণপত্র, নিবন্ধনপত্র, এগুলো তাহলে এইগুলো কিন্তু ভালো করে পরীক্ষা করে নিতে হবে। নাম্বার 6 কেন্দ্রীয় সরকারের অনুমোদন পরীক্ষা, অর্থাৎ ওই কোম্পানির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অনুমোদন আছে কিনা সেটা ভালো করে জেনে নিতে হবে কিছু কিছু ক্ষেত্রে। যেমন যদি দেখা যায় যে সেই কোম্পানিটা ডিসকাউন্টে শেয়ার ইস্যু করে, তাহলে ডিসকাউন্টে শেয়ার ইস্যুর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অনুমোদন আছে কিনা জেনে নিতে হবে। নাম্বার 7 তৃতীয় পক্ষের সঙ্গে যদি কোনো চুক্তি থাকে সেটা সম্বন্ধেও জানতে হবে।
এবং সেই কোম্পানির যদি কোনো শাখা অফিস থাকে, মানে যদি কোনো ডিপার্টমেন্ট থাকে, তাহলে তার অডিট করার দায়িত্ব সেই অডিটারের কিনা সেটাও আগে থেকে জেনে নিতে হবে। এছাড়া বাকি পয়েন্টসগুলো কিন্তু সেম, অর্থাৎ পরের দিকের যে পয়েন্টসগুলো 9 থেকে 15 আমরা পড়ব সেটা আগের মতন সেম, কিন্তু এই 1 থেকে 8 কোম্পানির ক্ষেত্রে আলাদাভাবে উল্লেখ করতে হবে।